মহিদুল ইসলাম মিত্তার মা যেরকম ভাবে দাঁড়িয়ে বলেছিল যে টাকার থলিতে রাত্রিবেলায় এসছো কিন্তু বেচবো না নিজেকে, বেচবো না নিজের সিদ্ধারা, বেচবো না ইমান, বেচবো না কোন রকম ভাবে আমাদের ছেলের প্রাণগুলোকে। তাই চাকরি চাই না, ইনসাফ চাই, মহিদুল ইসলামের ইনসাফ চাই, আনিস খানের ইনসাফ চাই। তাই সালিম খান হেঁটে আসছে একসঙ্গে। ডিওয়াইএফআই ইনসাফ যাত্রা কেন করবে? আমরা বলছি আমাদের গাড়িটা আসছে, দেখবেন আপনারাও, আমরা বলার সময় বলছি যে দুটো কথা পাশাপাশি আমরা বলেছি, কারণ আমরা ভারতের গণতান্ত্রিক যৌথ ফেডারেশন। যখন মিছিলটা ঢুকবে দেখবেন আপনাদের পরিচিত প্রিয় সাদা পতাকায় লাল তারা, তার তো পতাকা আছেই, তার মাঝখানে সব থেকে উঁচুতে যে পতাকাটা আছে সেটা হচ্ছে ভারতের জাতীয় পতাকা। সেই ভারতের জাতীয় পতাকা নিয়ে ভারতের গণতান্ত্রিক যৌথ ফেডারেশন যখন হাঁটতে শুরু করেছে তখন ইনসাফ যাত্রা পাশাপাশি বলেছে অধিকার যাত্রা। কোন দেশে দাঁড়িয়ে বলেছে? ভারতবর্ষ। কোন ভারতবর্ষ? যেখানে দাঁড়িয়ে সংবিধানের শুরুতেই আছে উই 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 দ্য পিপল অফ ইন্ডিয়া, এবং সেখানে দাঁড়িয়ে পাশেই রয়েছে তার যে আমার দেশে কোনো রাষ্ট্র ভাষা নেই, আমার দেশে সব ভাষার গুরুত্ব সমান। তাই আমার ইচ্ছে হলে আমি ইনসাফ বলবো, আমার ইচ্ছে আমি অধিকার বলবো, আমার ইচ্ছে হলে আমি বলবো আমার বিচার চাই, আমি বলবো আমার হয়রানির বিচার চাই, আমার হয়রানি শব্দ চাই, আমি যেটা চাইবো সেটাই বলবো। কারণ এটা ভারতের গণতান্ত্রিক যৌথ ফেডারেশন। ফাইনাল ম্যাচ হচ্ছে, আগের দিনে মোহাম্মদ সাহেব প্রচুর উইকেট নিয়েছে। ফাইনাল ম্যাচের দুপুরবেলা বিকেলবেলার দিক থেকে আমাদের সকলেরই মন কম বেশি খারাপ ছিল। আমরা সেদিকে সকালবেলা 70 জন ইন্ডিয়া জার্সি পরে হেঁটছিলাম। একজন সাংবাদিক এসে জিজ্ঞেস করে তোমরা ইন্ডিয়ার জার্সি পরেছো কেন? আমরা হেসে বললাম যে ভারতের গণতান্ত্রিক যৌথ ফেডারেশন ভারতের জার্সি পরে কেন হাঁটবে সেটা আপনার মতো চালানা দালালকে উত্তর দেবেন একজন। কারণ আমরা ভগৎ সিং, নজওয়ান সভা তার উত্তরাধিকারী, এই দীনেশ মজুমদারের উত্তরাধিকারী, যারা 30 তারিখ থেকে এই কোচবিহার থেকে ছোট ছোট করে ছবিটা ফোটাতে শুরু করেছিল। মীনাক্ষী যখন বলা শেষ করবে আজকে মিটিংয়ে তখন মনিটার আঁকাটা শেষ হয়ে যাবে পুরোটা। আর আমরা যারা এই 70 জন আসছে এই অধিকার যাত্রা ইনসাফ যাত্রা নিয়ে পাড়া মোড় ঘুরে উত্তরবঙ্গ থেকে মধ্যবঙ্গ দক্ষিণবঙ্গ হয়ে আপনাদের এই হাওড়া হুগলি টানা 40 দিন হেঁটে দু একটা কথা সুযোগ আছে বলে বলতে চাই যে কারা হাঁটছে। আর যখন মীনাক্ষী বলা শেষ করবে তাদের সামনে রেখে আপনারা দেখতে পাবেন, তখন ছবিটা স্পষ্ট হবে। আর আমরা বলছি হ্যাঁ, ভয় ভাঙছে ইনসাফ যাত্রা, ভয়ের ঘরে ভয় ঢোকাচ্ছে ইনসাফ যাত্রা, মানুষের বিশ্বাস জিতছে ইনসাফ যাত্রা, এবং ছবিটা আরো স্পষ্ট করছে। তাই প্রতিদিন ভয় পাচ্ছে কারা? যারা কোটি কোটি টাকা নিয়ে আপনার আমার ঘন্টাখানিক সময় খায় প্রতিদিন, যারা প্রতিদিন আমার আপনার মাথার মধ্যে ঘন্টাখানিক ধরে হচ্ছে সেই তেলে ভাজা ঢুকিয়ে দেয়, বাধ্য করে সেই আলোচনা করতে, সিলেবাস তৈরি করে দেয়। আমরা তাই প্রথমেই বলেছিলাম ওটা ভুল এজেন্ডা, আমাদের মূল এজেন্ডায় আসতে হবে। তারা এলো ওই কোনো হচ্ছে যে এই নবখোয়ার তোমার ওই যাত্রার সঙ্গে ইনসাফ যাত্রার তুলনা আমরা করি না, করতে চাই না। আমাদেরটাকে সারা দিয়ে আমাদের সারা রাজ্যের যে আঞ্চলিক কমিটি ইউনিট কমিটি আছে তাদের সকলের পক্ষ থেকে যারা এলো, তার মধ্যে রয়েছে রেহানা মুর্শিদাবাদে, রেহানা 40 দিন ধরে হাঁটছে। তার মধ্যে রয়েছে অনন্যা উত্তর দিনাজপুরে, 8 দিন জেল কেটেছিল টেটের আমাদের সঙ্গে 17 সালে মামলা করার জন্য। 8 জনের সঙ্গে 23 বছর বয়স, কিছুক্ষণ পর দেখতে পাবেন ডোবা ডিগ্রিকে, কিন্তু হচ্ছে ঝান্ডাটা শক্তপোক্ত হাতে নিয়ে হাঁটছে। তার সঙ্গে আছে মামুন, উত্তর দিনাজপুরের মহারাজা বলে একটা ছোট্ট গ্রাম থেকে এসছে, 24 বছর বয়স, ক্লাস 9-এ পড়া একজন রাকিবুল, সে হাঁটছে, সামনে মাধ্যমিক, কিন্তু বলছে এই স্বপ্ন ভালো হচ্ছে, প্রথম বড় পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক বড় পরীক্ষা, যে আমার রাজ্যটাকে বাঁচানো, আমার দেশটাকে বাঁচানো। হাঁটছে জয়নগরের দলুয়াখালী গ্রাম, খুব পরিচিত আপনাদের কাছে, তার ঠিক পাশের গ্রামে থাকে বিদ্যুৎ নস্কর। প্রথম পরিচয়ে বলেছিল যে আমার বয়স 37, আমার নামে মামলা আছে 38টা। বাড়িতে কে আছে জানতে চেয়েছি, যখন বলেছে আমার বাড়ি ওই যে দেখছো দলীয়খালী গ্রাম, শুনছো তোমরা, তৃণমূল নিজেদের মধ্যে মারামারি করলো, তারপরে আমাদের ঘর পোড়ালো, বাচ্চা বাচ্চা ছেলেগুলো পোড়া টেস্ট পেপার নিয়ে বসে আছে, সৃজন প্রতিকূল ওরা কি হচ্ছে নতুন বই দিচ্ছে। ওই গ্রামের পাশের গ্রামে থাকে। তোমার বাবা কি করেন? বাবা হাই স্কুলের মাস্টারমশাই ছিল ওই গ্রামে। এখন কি করেন? বলছে এখন নেই। কেন? 2003 সাল, সেই অর্থে আমাদের বামপন্থী আমাদের বন্ধু সরকার মধ্যগগন প্রথম ক্লাসটা নেওয়ার পর বাবা বসেছিলেন লাইব্রেরিতে। সেদিনকে এসোসিয়াই আজকে তৃণমূল সরাসরি ঢুকে ওই লাইব্রেরির মধ্যে বাবাকে খুন করে। সেই শহীদ পরিবারের ছেলে বিদ্যুৎ নস্কর হেঁটে আসছে আপনাদের সামনে, হেঁটে আসছে আমাদের জঙ্গলমহলে দীপঙ্কর, মনে আছে এখানে যারা রাজনীতি করি, ছাত্ররাজনীতি করেছি মাত্ররা, আমরা সবাই একসঙ্গে দাঁড়াতে খুব ভালো, হিমদাও আছে, ছাত্র আন্দোলনের নেতা ছিল, এখন যুব আন্দোলনে অভিজিৎ মাহাতো, জঙ্গলগড়, লালমোড়,
এটাই জঙ্গলমহল প্রতিদিন সকালবেলা একটা করে ছবি চোখের সামনে আমাদের ভাসত। পিছমোড়া করে বেঁধে পড়ে আছে একটা লাশ, তার পাশে একটা চিরকুট, তাতে আলতা দিয়ে লেখা রয়েছে শ্রেণী শত্রু সন্দেহে খুন করা হলো বা খতম করা হলো। দেখা যাবে পেশায় একটা ক্ষেত মজুর, যে মাস্টারমশাই জিতেন নন্দী, একটার পর একটা নাম, শুধু লালগড় বলাগড় জুড়ে 17টা নাম। সেই অভিজিৎ মাহাতো, যারা হচ্ছে গ্রাম পাহারা যেত, তথাকথিত মাওবাদীর হাত থেকে গ্রামের মানুষকে রক্ষা করতো। এই দীপঙ্কর বইকে হেঁটে আসছে অভিজিৎ মাহাতোর সঙ্গে একসঙ্গে রাত পাহারা দিচ্ছিল। সকালবেলা অভিজিৎ যাবে তখন ফার্স্ট ইয়ারের পরীক্ষা ঝাড়গ্রাম রাজ কলেজে, চা খাচ্ছে একসাথে বসে, দীপঙ্করের পেয়ে গেছে একটু টয়লেট, পেছন দিকে টয়লেট করতে গেছে। কিছুক্ষণ পরে আওয়াজ, এসে দেখছে অভিজিৎ মাহাতো পড়ে আছে, কপালের এরপর থেকে উঠো। কিছুক্ষণের মধ্যে, কিছু মুহূর্তের জন্য তার জীবনটা বেঁচেছে। এখনো তুই দাঁড়িয়ে সে কথা বলছে, চোখের সামনে দেখেছে। ওই ঝাড়গ্রাম থেকে আসছে কাঞ্চন পান্ডা, শালকু সোনের পচা লাশটা যখন বের করে নিয়ে আসা গেছিল কোনো রকমে, সীতামণি সোরেনের হাহাকার দেখেছে। কি করে সীতামণি সোরেন মানুষের দরজায় দরজায় গিয়ে বলেছিল, কিচ্ছু করতে হবে না, আমার ছেলের পোকা ধরা লাশটা অন্তত হচ্ছে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন। এই পরশু দিন না চরশু দিন যখন আমরা ঝাড়গ্রামে হচ্ছে সভা করছি, বয়স হয়ে গেছে অনেক, হাত ধরে এখন অব্দি কাছে হিঁদুলিটা শক্তভাবে রাখতে পারেন, গাড়ি করে নিয়ে আসা হয়েছে। সরাসরি ভাবে দাঁড়িয়ে যখন ওখানে বলছেন যে আমি শালকু সোরেনের মা সীতামণি সোরেন এবং আমার এই মুহূর্তে দাঁড়িয়ে ইনসাফ চাই, তাই ইনসাফ যাত্রা যে ভয় ভাঙছে, যে মানুষের বিশ্বাস জুটছে এই সীতামণি সোরেন শালকু সোরেনের কাছ থেকে, এটা আমাদের 40 দিনের পাওনা। কারা হাঁটছে? এরা হাঁটছে। এই 70 জনের মধ্যে কয়েকজনের নাম বললাম। কাকদ্বীপের তারক, আপনারা ভিডিওতে দেখেছেন, কালো কুচকুচ একটি ছেলে হচ্ছে সামনে মশালটা নিয়ে হাঁটছে। আমরা হাসি মজা করি, তাকে বলছিলাম যে তুই যেমন নিগ্রো ভাই পল্লবসন, আজকের পল্লবসন, এটাই হলো আজকের পল্লবসন, যারা আস্তে আস্তে এই বাংলা জুড়ে মনীষার হাতের তুলির মতো পা দিয়ে ছবিগুলো আস্তে আস্তে স্পষ্ট করেছে। ভয় ভেঙেছে, হিন্দা প্রথম দিন থেকেই প্রায় রয়েছে। পুরো উত্তরবঙ্গটা হচ্ছে হিন্দা আমাদের সাথে পা হেঁটেছে। তারপরে দক্ষিণবঙ্গ, মুর্শিদাবাদ, নদীর পাড় ভেঙে যাচ্ছে। বয়স্ক মহিলা, আমরা যখন গেছি সভা করতে, দূরে একটা জলের দিকে তাকিয়ে বলতে কালকে রাত্রিবেলা ওখানে আমার একটা গোয়াল ঘর ছিল, একটা ঘর ছিল, 3 বিঘা জমি ছিল, কোনো রকমের রাত্রিবেলা পাড় ভাঙার শব্দটা শুনতে পেয়েছিলাম, তার জন্য বেঁচে গেছি। তার জন্য আমি হচ্ছে বাঁচিয়ে হচ্ছে আমার ছোট দুধের হচ্ছে ভাইফোঁটাকে নিয়ে বাড়ি আসতে পেরেছি। না হলে সবকিছু চলে যেত, যেমন গেছে, যেমন আমরা জীবনটাও চলে যেত। আস্তে আস্তে আমরা উত্তরবঙ্গ দেখলাম, ভাগাভাগি রাজনীতি দেখলাম, সরাসরি হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করে দিয়ে ভোটের রাজনীতি রেখেছি। তারপর যখন আস্তে আস্তে মালদা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, খণ্ডঘোষ, সুভাষ আসছে এখান থেকে, দেখবেন কালো করে একটি ছেলে আপনাদের হাতে লিফলেট দেবে, কোচবিহার থেকে শুরু করে লিফলেট দিচ্ছে। ছোট্ট ভাবচাষী, বাড়িতে শুধুমাত্র বাবা আছে, বেরিয়ে পড়েছে সেই 3 তারিখে। এখন অব্দি কোনো রকম খবর নিতে পারিনি, বাড়ি যেতে পারিনি, কিন্তু মনের আনন্দে আপনাদের লিফলেট দেবে, হাতে দেবে। সেই খণ্ডঘোষ যেখানে 11 সালের পর খান্ডারাতে এই ইনসাফ সভা প্রথম মিছিল করলো। এর আগে মোহাম্মদ সেলিম মিছিল করতে গেছিল, সেখানে ভাঙচুর হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে। ইনসাফ সভাই একমাত্র পারলো ওই খান্ডারাতে 11 সালের পর প্রথম মিছিল করতে। ওই পূর্ব বর্ধমান থেকে যখন আমরা ঢুকছি ওই বীরভূমে, দেখছি দূরের হচ্ছে একটা গ্রাম থেকে বয়স্ক মানুষ একজন মোহাম্মদ বাজারে, তখন আমাদের খাওয়া দাওয়া করার রেস্ট নিচ্ছি, আমরা এখন হেঁটে আসছি, কাছাকাছি আসতে দেখলাম মুখটা খুব পরিচিত। কি পরিচিত মুখ? ধীরেন লেট, আপনাদের মনে আছে? বিক্রমণ পদযাত্রা ময়ূরেশ্বর দিয়ে যাচ্ছে, প্রাক্তন ময়ূরেশ্বরের বিধায়ক, 24 বছরের সহসভাপতি ছিলেন বীরভূম হচ্ছে আমাদের জেলা পরিষদে। মাথাটা ফাটিয়ে দিয়ে তাকে ভিডিও করে বলা হয়েছিল যে বলো যে আজ সিপিএম করবো না, নাহলে লগ্ন করে ঘোরানো হবে। মাথা ফাটা অবস্থায় 72 বছরের বৃদ্ধ, সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছিল লাইভ টেলিকাস্ট, তিনি বলছেন যে আমি আর সিপিএম করবো না, আমাকে ছেড়ে দিন। 1 ঘন্টার মধ্যে আরেকটা ভিডিও আমরা দিয়েছিলাম। বাড়ি গেছেন হাসপাতাল থেকে, ধীরেন লেট বলছেন বিবস্ত করে হুমকি দিয়েছিল, কথা দিচ্ছি যতদিন বেঁচে থাকবো লাল জানাটা শক্ত করে ধরে থাকবো। ওই ধীরেন লেট আমাদের সঙ্গে মিছিলে হাঁটলেন। ধীরেন লেটের গ্রাম ময়ূরেশ্বর থেকে, যেখানে ময়ূরেশ্বর লাভপুর, সেই লাভপুর যেখানে দাঁড়িয়ে হচ্ছে মনিরুল ইসলাম বলেছিলেন পায়ের তলে পিষে মেরে লাইভ টেলিকাস্ট, সমস্ত মানুষ শুনছে, ওই করে বাইরে ঘুরে বেড়াচ্ছে, একদিনও জেল খাটেনি। ওই লাভপুরের মানুষ হুমকি দিয়েছে, যাত্রা যাচ্ছে, পাশে মাইক কাটিয়ে তৃণমূলের মাতব্বরা বলছে গ্রামে ফিরলে থাকতে দেবো না, কিসের হিসাব দেখে নেবো, টাকা বন্ধ করে দেবো। আটকাতে পারিনি। লাভপুরের মানুষ ভয় ভেঙে আমাদের যাত্রায় হাঁটলো, ভয় উড়িয়ে দিল। তার সঙ্গে আমরা বললাম যে আপনাদের এখানে সাধারণ মানুষকে বলছিলাম বীরভূমের, যেখানে আপনাদের কেষ্টদাদা ছিল, কেষ্টদাদা আপনাদেরকে কি বলতো তখন?
চলাম চলাম দেবো, গুড় বাতাসা দেবো। একজন বলছে যে আজকে কাজল শেখকে আমরা দেখিয়ে বলি, ওই যে সামনে অনুব্রত মণ্ডল তোমার পাশে উঠতো, এখন তুমি যেমন উঠছো, তাকে দেখো ছাড় ছড়ানো মুরগির মতো অবস্থা হয়েছে, কুই কুই করছে, একদিকে জ্যোতিপ্রিয় একদিকে অনুব্রত, সবাই হচ্ছে বলছে আর বাঁচতে পারছি না, আর বাঁচা যাবে না। আমরা বলছি না, যারা অত্যাচার করেছে, মানুষকে জেলে পুরেছে, মিথ্যা মামলায় জেল খাটিয়েছে, বামপন্থীদের জরিমানা করেছে, খরচারা করেছে, ব্যবসায়িক ক্ষতি করেছে, বাধ্য করেছে, ডিওয়াইএফআই করবে না, বামপন্থীরা যদি করবে না, বাড়ি থাকতে পারবে না, পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে চলে যাও, গ্রাম ছেড়ে দাও। আমরা বলছি তারা কেউ জেলের বাইরে ভাত খাবে না, তাদের প্রত্যেক কটাকে জেলের ভাত খেতে হবে, একটাও বাইরে থাকবে না। ইচ্ছাটা প্রতি মনে মনে এই কথা বলে আসছে, ইচ্ছাটা প্রতি মনে মনে বলছে। হ্যাঁ, সেদিনকে যেমন বরুণ বিশ্বাস মারা যাওয়ার পর ঢেউ তোলা হয়েছিল, যেরকমভাবে তাপসী মালিক একই রকম কুৎসা। তাপসী মালিকের বাবা আজ যখন দাঁড়িয়ে বলছেন না, সিপিআইএম নয়, ডিওয়াইএফআই নয়, বামপন্থী কোন রাজনীতির কেউ নয়, তৃণমূল মেরেছে, তৃণমূল মেরেছে, স্বার্থ নিয়েছে, ব্যবসা করেছে, আর এখন ভুলে গেছে। এই সিঙ্গুর, নন্দীগ্রাম, এই সমস্ত কিছুর যা কুৎসা, মিথ্যাচার, এই সমস্ত কিছুর কথা এক এক করে ওই লালগড় জঙ্গল মহলে বলতে 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 আর হিংসার যাত্রা এসছে। কোথা থেকে আসছে হিংসার যাত্রা? হিংসার যাত্রা আসছে এখন আপনার সারদা গ্রাম থেকে। যখন আসবে মিছিলটা দেখতে পাবেন, সামনে একজন বয়স্ক বৃদ্ধ আছেন, 72 বছর বয়স, তার নাম সালেম খান। রাত্রির বেলা পুলিশের দরজা যখন হচ্ছে খটখট করেছে, খোলার পর রাত্রির 2:30টার সময় কানের কাছে বন্দুক ঠেকিয়েছিল। কানের কাছে বন্দুক ঠেকিয়ে বলেছে ছেলে কোথায়, বলতে হবে এক্ষুনি, দোতলায় আছে ছেলে। তাকে এড়িয়ে গিয়ে 3খানা পুলিশ কাঁধে বন্দুক নিয়ে উপরে উঠে গেল। কিছুক্ষণের পরে দেখলো উপর থেকে জ্যান্ত ছেলেটা লাশ হয়ে নিচে পড়লো, আর পড়ার পর ছটফট করছে, রক্ত উঠে গেছে। পুলিশের ভ্যান সামনে দাঁড়িয়ে রয়েছে, পুলিশকে বলছে হাত জোর করে যে আপনারা ফেললেন সব করলেন, অন্তত জিপে করে একটুখানি হাসপাতালে নিয়ে যান, আনিস খান এখনো বেঁচে আছে, ছটফট করছে। কিন্তু না, দালাল পুলিশ তৃণমূলের চোখে চোখ রেখে প্রশ্ন করেছে গ্রামে আনিস খান কেন রক্তদান শিবির করতে পারবো না। এটাই অপরাধ আনিস খান। কেন কাজমানি খাচ্ছ, কেন 100 দিনের টাকা মারছ, কেন এখানে লক্ষ্যমণি করছো সরকারি পয়সায়, কার বাপের পয়সা, এই প্রশ্ন করেছে আনিস খান। ওই আমরা ছোট্ট গ্রাম থেকে গিয়ে আলিয়া ইউনিভার্সিটিতে পড়তো। আলিয়া ইউনিভার্সিটির জমি আমরা যা করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে খাচ্ছে। এই বেঁচে খাওয়ার রাজনীতির মধ্যে এই মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুর বিশ্ববিদ্যালয়ের জমি বেঁচে দিচ্ছিল। এই আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমি যখন বেঁচে দিচ্ছে, আনিস খান প্রশ্ন তুলেছে, এটা ছিল অপরাধ। তাই জন্য পুলিশ হচ্ছে তাকে না নিয়ে পালিয়ে চলে গেল। ছটফট করতে করতে সালিম খানের সামনে আনিস খান মারা গেছে। মহিদুল ইসলাম মির্জার মা যেরকমভাবে দাঁড়িয়ে বলেছিল যে টাকার থলিনে রাত্রিবেলায় এসছো, কিন্তু বেচবো না নিজেকে, বেচবো না নিজের সিদ্ধারা, বেচবো না ইমান, বেচবো না কোন রকম ভাবে আমাদের ছেলের প্রাণগুলোকে। তাই চাকরি চাই না, ইনসাফ চাই, মহিদুল ইসলামের ইনসাফ চাই, আনিস খানের ইনসাফ চাই। তাই সালিম খান হেঁটে আসছে একসঙ্গে।